আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরোজ। পঞ্চম পর্বে আমি আপনাদের সাথেই আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। সেই জ্বরের সন্ধ্যায় যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল, এই বাক্যটি পদ্মজার নিঃশ্বাস বন্ধ করে দিল। রেদওয়ান বিছানা ছেড়ে চেয়ার টেনে বসল। পদ্মজার দিকে তাকিয়ে কুটিল হাসি ফুটিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে শুরু করলো, আমির বছরের বেশিরভাগ সময় রাজধানীতে কাটায়, শুধু বর্ষায় আর শীতের মৌসুমে গ্রামে আসে। তখন ছিল বর্ষার মাঝামাঝি, সব মেয়ে জোগাড় হয়ে গেছে। সেই আনন্দে আমরা দুজন পাশা খেলায় মেতেছিলাম। হঠাৎ ও প্রস্তাব দিল, যদি ওকে হারাতে পারি তাহলে যা চাইবে তাই দেবে। সৌভাগ্যক্রমে আমির সেদিন হেরে গেল। আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো স্পর্শ করি না। নিজের গ্রামের মেয়ে হারালে বড় চাচার সুনাম ক্ষুণ্ণ হবে। তিনি এখানকার প্রধান। তাই আটপাড়ার কোনো মেয়ে আজও আমাদের কবলে পড়েনি। তোমাকে আমি স্কুলে যাওয়ার পথে দেখেছি। বিশ্বাস করো, তোমাকে যেদিন দেখেছি সেই রাতে দুই চোখে ঘুম আসেনি। আব্বাকে বারবার অনুনয় করেছি তোমাকে নিয়ে আসতে, কিন্তু উনি রাজি হলেন না। আটপাড়ায় মেয়েদের তুলে আনা যাবে না, কঠোর নিষেধাজ্ঞা ছিল। মিনতি করেছি অন্তত বিয়ের প্রস্তাব পাঠাতে। তখন বড় চাচা তোমার মায়ের কথা জানালেন। তিনি মুক্তিযোদ্ধা। গ্রামবাসীর মুখে শুনেছিলাম তোমার মা নাকি তোমাকে এখনোই বিয়ে দিতে চান না। সুদূর প্রান্ত থেকে সম্ভ্রান্ত পরিবারের পাত্ররা এসে বিয়ের প্রস্তাবে, তবুও তিনি রাজি হননি। কিন্তু আমার তো তোমাকে চাই। তোমার রূপ এমনই যে জীবনভর ভোগ করলেও মন ভরবে না। শেষ কথাটির শুনে ঘৃণায় পদ্মজার কপালে রেখা গভীরতা হয়ে উঠল। রেদওয়ান বলতে লাগলো, এই বাড়ির প্রতি, এই পাতালপুরীর প্রতি আমার টান অনেক আগে থেকে। তবু আমি ওইসব না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছিলাম। একবার ভেবে দেখো কতটা মুগ্ধ ছিলাম তোমার উপর। একটু ভাবো পদ্মজার দিকে করুণ চোখে তাকালো রেদওয়ান। পরেই তার চোখ মুখে ক্ষোভ ফুটে উঠল। কিন্তু কি হলো? ও নিজেই পছন্দ করে ফেলল। আমির তোমাকে তুলে আনতে গিয়েছিল আমার জন্য, শুধু আমিই জানতাম তোমার আম্মা বাড়িতে নেই। ও কথা দিয়েছিল এশার আজানের আগেই তোমাকে আমার কাছে পৌঁছে দেবে। এখানে ওই ঘরে আমি বসেছিলাম, তোমার জন্য মাঝরাত অবধি অপেক্ষা করছিলাম। সে থামলো, একটু দম নিল। একসময় বিরক্ত হয়ে অন্তর্মহলে চলে যাই। গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে, তোমার সঙ্গে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দেবে। যদিও আমরা সবাই জানি আমির কোনোদিন তার পেশা ছাড়বে না, তবু বড় চাচা আমিরকে খুশি রাখতেই কথা দিলেন তোমার সঙ্গে বিয়ে দেবে, যেভাবেই হোক। রেদওয়ানের চোখে তখন ক্রন্দনের ঝলক। এটা নিয়ে আমিরের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়। আমাকে তখন হুকুম দেওয়া হয় সুইদকে খুন করতে হবে। সুইদ আমিরের সঙ্গে বেয়াদবি করেছে, অপমান করেছে, তাই আমির বদলা নিতে চায়। ও চায় না সুইদ আর বেঁচে থাকুক। সেই দায়িত্ব পড়ল আমার ঘাড়ে। আমিরের হুকুম সবাইকে মানতে হয়, কিন্তু সেদিন আমি শুনিনি। তখন বড় চাচা বলল, পদ্মজা সবার চোখে আমিরের বউ হলেও ঘরে তোর বউই হবে। আমি তার ব্যবস্থা করব। আমিরের সঙ্গে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, বুক ভরা আশা নিয়ে সুইদকে খুন করতে যাই, সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য। এবার তার চোখে মুখে ফুটে উঠল বিস্ময়ের চাপ। অবাক কাণ্ড কি জানো? তোমার মাও সেদিন সেখানে ছিল। মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি। মেয়ে মানুষ হয়ে কিভাবে যে নেশাগ্রস্ত দুটো মানুষকে জবাই করেছিল তুমি কল্পনা করতে পারবে না। থামল রেদওয়ান। চোখে বিস্ময় নিয়ে পদ্মজার দিকে তাকিয়েছিল সে, যেন চোখের সামনে সেই হত্যাকাণ্ড দেখতে পাচ্ছে। পদ্মজার মুখে কোনো ভাবান্তর হলো না। সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে। রেদওয়ান আবার শুরু করলো। পরের দিন সালিশে বড় চাচার বিয়ের প্রস্তাব দিলেন। তোমার আম্মাও রাজি হয়ে গেলেন। বলছি না, আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে। তোমার আম্মা আমাকে চিনতেন না, তাই বিয়ের প্রস্তাব সহজে মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে এত মহান। 2 মাস অন্তর দান করতেন, সবার অভাব মেটাতেন, চিকিৎসা করান। উনার ছেলের বউ হওয়ার মানে অনেক কিছু। তোমার আম্মা তো আর ভিতরের খবর জানেন না। রাজি হওয়াটাই স্বাভাবিক ছিল। রেদওয়ান একটু থেমে আবার বলতে লাগলো, সে যাক, পরের কথা বলি। আমির যখন শুনলো তোমার আম্মা দুটো খুন করেছে, সে চিন্তায় পড়ে গেল। আমির মানুষ চেনে ভালো। ও তৎক্ষণাৎ বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ। আমাকে মানা করলে বিয়ে বাড়িতে যেতে চিনে ফেলার সমস্যা হবে। আমিরের সঙ্গে তাল মিলিয়ে বড় চাচাও মানা করলেন। আমি তো
কথার মাঝে বাধা দিয়ে পদ্মজা জিজ্ঞাসা করলেন, আপনি এই গ্রামেরই ছেলে? আর আম্মাও এই গ্রামের মেয়ে, তবুও আপনাকে চিনে না? হাওলাদার বাড়ির ছেলে হিসেবে হয়তো কখনো দেখেনি, কিন্তু মনে নেই। দেখেছেন কিন্তু মনে নেই, নয়তো নাম জানতেন, মুখ চিনতেন না। আমাকে অনেকেই চিনে না, নাম শুনলে চেহারা মনে পড়ে না, চেহারা দেখলেও সঙ্গে সঙ্গে চিনতে পারে না। আমি বেশিরভাগ সময় এখানেই অথবা অন্দরমহলে থাকি। রাতে যখন বের হই তখন থাকি ট্রলারে। তাছাড়াও শুনেছি তোমার আম্মা নাকি আশপাশে মানুষদের দিকে তেমন নজর দিতেন না, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকতেন। কথাগুলো অবহেলার সুরে বলে থামল রেদওয়ান। পদ্মজা নীরব, তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। কোথায় যেন থেমেছিলাম? রেদওয়ান নিজের মনে করার চেষ্টা করলো, মনে পড়তে আবার বলা শুরু করলো। তার বর্ণনা অনুযায়ী আমিরের নির্দেশে সে হেমলতাকে মুখ দেখায়নি, কখনো যায়নি সেই বাড়িতে। বিয়ের 2 দিন আগে মেয়েগুলোকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো তাদের পাচার করে দিল বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে। একটা মেয়ে বাকি ছিল, সেই মেয়েটিকে তোমাদের বিয়ের আগের রাতে হত্যা করা হয়। অন্দরমহলে আমিরের গায়ে হলুদের আনন্দ উৎসব চলছিল। হাবলু আর রেদওয়ান লাশ নিয়ে হাওরে চলে গেল। হাওরে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তারাও ছিল। মেয়েটিকে অনেক দূর থেকে আনা হয়েছিল, তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ প্রান্তে হাওরের শুরুতে ফেলে দিল। ঠিক তখনই নজর পড়ল একটি নৌকা আসছে, সেখানে মোড়ল পরিবার ছিল। রেদওয়ান তখন ট্রেইলারের ভেতর ছিল। সে হাবলুকে তাড়া দিল দ্রুত ট্রেলার ঘোরাতে। এরপরের ঘটনা পদ্মজার জানা। পুরো কাহিনী শুনে সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল, আর হানিফ মামা? এক অচেনা জগতে হারিয়ে যাচ্ছে সে, যেখানে সবকিছুর বিপরীত, সবকিছু ভয়ঙ্কর। রেদওয়ান একটু বিরক্তের সঙ্গে বলল, এসব ছোটখাটো ব্যাপার। এই শালা আমাদের লোক ছিল, হঠাৎ সবার উপর কথা বলা শুরু করে, হুমকি দেয়। ওর চাহিদা বেড়ে যায়, অনেক দিন সহ্য করার পর একদম উপরে। রেদওয়ান হেসে চোখ টিপল, যেন সে কোনো মহৎ কাজের কথা বলছে। প্রান্তর আব্বা আর আব্দুলকে নিয়েও প্রশ্ন করবে নাকি? এদের কথা জেনে তোমার লাভ নেই, দুজনই সব জেনে ফেলার কারণে মেরেছে, সহজ হিসাব। প্রান্তর বাবা আমিরের হাতে, আব্দুল আমার হাতে। এসব বাদ দাও তো, আমরা আমিরের গল্পে যাই। আজ তোমাকে শুধু আমিরের গল্পই শোনাবো। রেদওয়ানের কথার প্রতিটি শব্দ একটা করে পর্দা সরিয়ে দিচ্ছে। হানিফের মৃত্যু, প্রান্তর বাবার মৃত্যু, আমিরের সঙ্গে তার বিয়ের আগের রাতে নদীতে পাওয়া লাশ, সবকিছু এক সূক্ষ্ম সুতোর গাথা। পদ্মজা যেন এক জটিল চক্রবিহে আটকে পড়েছে, যার প্রতিটি পথ তাকে আরো গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে। মাথা ঘুরতে লাগলো তার, হাজার হাজার চিন্তা একসঙ্গে আক্রমণ করছে। এতদিন ধরে সে অদৃশ্য শক্তি তার জীবন নিয়ন্ত্রণ করছিল, সে অদৃশ্য ছায়া পিছনে ঘুরছিল। আজ তার অস্তিত্ব স্পষ্ট হয়ে উঠল। রেদওয়ান বলল, সে রাতে বড় চাচার কথার ভরসা রেখে তোমাকে চুয়েছিলাম, ভেবেছিলাম আমির কিছু বলবে না, কিন্তু হলো কি, ও তো তোমার রূপে একেবারে কুপকাত। আষ্টেপৃষ্টে তোমাকে আগলে রাখতে শুরু করলো। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারে। কার মুখ থেকে জানি আমির শুনেছিল, ও ব্যাপারটা গুরুতরভাবে নিয়ে নিল, কোনো ঝুঁকি নিতে চাইল না। তোমার আম্মাকে নিয়ে ভয় ছিল। মহিলার চাউনি, কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ। আমির পরিকল্পনা করলো তোমার আম্মার গলাটাও গেছান। এটা কিন্তু আমার কথা না, আমিরের কথা। পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য পূর্ণ দৃষ্টি মিলে তাকালো রেদওয়ান। পদ্মজার চোখ দুটি বিস্মিত এবং দুঃখে চলচল করছে। আমির তার মাকে খুন করতে চেয়েছিল, ভাবতেই পদ্মজার সারা শরীর শিউরে উঠল। তার মেজাজ আঁচ করতে পেরে রেদওয়ান বলল, এমনকি খুন করতে গিয়েছিল। পদ্মজার মনে হলো যেন তার পায়ের নিচে মাটি সরে গেছে। তার মাকে খুন করার চেষ্টা করছিল। এ যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যা থেকে জেগে ওঠার কোনো উপায় নেই। জ্বলে উঠল তার চোখ দুটি। ভিতরের সমস্ত ক্ষোভ, রাগ, হতাশা একসঙ্গে উতলে উঠল। সে যেন একটা ক্ষতবিক্ষত সিংহী।
শেষ শক্তিটুকু নিয়ে গর্জে উঠল সব বানোয়াট মিথ্যে কথা। কিন্তু তার কণ্ঠস্বরে কম্পনে বোঝা যাচ্ছে সে নিজেও জানে যে সব সত্য। রেদওয়ানের হাসি দীর্ঘ হলো। সত্য তো আর পালাবে না, তুমি যা ইচ্ছে ভাবতে পারো। তারপর ঘটনাটা তোমার বিয়ের কয়দিন পরে আমির তোমার মাকে খুন করতে গিয়ে জানতে পারে তোমার মায়ের কি একটা রোগ হয়েছে, মরে যাবে, সব ভুলে যাবে। আহারে, টিটকারের ভঙ্গিতে হেসে উঠল রেদওয়ান, আর হাসির শব্দ তীক্ষ্ণ ছুরির মতো বিঁধল পদচার কানে। আগুন ধরে গেল তার মাথায়, ক্ষোভে রাগে কাঁপতে লাগলো সারা শরীর। সে চিৎকার করে উঠল, বের হয়ে যান, আপনাকে আর সহ্য হচ্ছে না, যান, বেরিয়ে যান। রেদওয়ান যেন পাথরের মূর্তি। পদ্মজার আবেগতাড়িত কথা তার ভ্রুক্ষেপ নেই। সে নির্বিকারভাবে বলতে লাগলো, সম্ভবত তোমার মা তোমার বাবার সঙ্গে কথা বলছিল, আমার ঠিক মনে নেই, অনেক আগে ঘটনা তো। সব শুনে আমি খুনের পরিকল্পনা বাদ দিই। এমনিতে কদিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে, তোমার মাও কয়েকদিন পর মারা যাবে, আর খুন করার কি দরকার? তবে যদি না মারতেন তাহলে কিন্তু আমিরই খুন করত। এই হলো তোমার সোহাগের স্বামী। রেদওয়ানের ঠোঁটে তিরস্কার হাসি, তার চোখ মুখে ঝিলিক দিচ্ছিল আনন্দের চটা। পদজার অন্তরের যন্ত্রণা তার পুতুলের মতো সুন্দর মুখে স্পষ্ট হয়ে উঠল। আমিরের প্রতি রাগ, ঘৃণা নিঃশ্বাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগলো। এই মুহূর্তে যদি তার হাতে পায়ে বাঁধন খোলা থাকতো, তবে সে প্রথম রেদওয়ানের এই ঘা জ্বালানো হাসির চিরন্তর স্তব্ধ করে দিত, তারপর আমিরকে। রেদওয়ান উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে এখনও তো অনেক কিছু বাকি, এখনই চোখ দিয়ে মেরে ফেলবে? বাকিটুকু শোনো, তারপর মেরো। সে গলায় একটু রহস্যময় সুর এনে বলতে লাগলো, যেদিন তোমার মেট্রিক পরীক্ষার ফলাফল বের হলো, সেদিন তোমার মা প্রথম আমাদের বাড়ি এলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্কে আমাকে দেখে নাড়া দিয়ে উঠল। থেমে আবার শুরু করলো, আমি রাতের দ্বিতীয় তলায় হাঁটছিলাম, রুম্পা বাবির ঘরটা নজরে রাখার জন্য। ধীরে ধীরে হাঁটছিলাম, তবুও সেই শব্দ তোমার মায়ের কানে চলে গেল। তিনি বেরিয়ে এলেন, আমাদের কথা হলো। মানুষটা তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়লেন। রেদওয়ানের চোখে মুখে কৃত্রিম দুঃখের ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করল। পদ্মজার দৃষ্টি ঘুরিয়ে রাখল। রেদওয়ান থামল না। শেষ রাতে আমি আর আমির চাঁদে ছিলাম। হঠাৎ দেখি তোমার মা জঙ্গলের ভেতর ঢুকছেন। কি সাহস! মেয়ের শ্বশুরবাড়ির প্রথমবার এসেই সন্দেহের বশে পুরো বাড়ি ঘোরা শুরু করে দিয়েছেন। বিন্দুমাত্র ভয় ডর নেই, জঙ্গলের ভেতরে আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না, তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু দাওয়া করল। রেদওয়ান কণ্ঠস্বরে উত্তেজনা ফুটে উঠল, কিন্তু তোমার মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারল না। উনার কপাল ভালো, মেয়ের জামাইয়ের হাতে মরতে হয়নি। এখানেই কিন্তু সব শেষ নয়। তোমরা ঢাকা যাওয়ার পর উনি আরও 2 বার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন। 2 বারই হাবলু উনার পিছু নিয়েছে। আমি তখন আমিরের কাছে চিঠি পাঠাই। তখন আমির জানালো, আরেকবার তোমার মা যদি আসে, সাথে সাথে হত্যা করি। রেদওয়ান বিরক্তিতে মুখ বিকৃত হয়ে বলল, কিন্তু তিনি আর আসলেন না। কত অপেক্ষা করলাম। হয়তো কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এই বাড়ির গোপন কিছু নেই, নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষে সে একটু হেসে বলল, তোমার মায়ের ভাগ্য আসলেই ভালো। 2 বার মেয়ের জামাইয়ের হাতে খুন হতে গিয়েও হয়নি। 2 বার হাবলুর মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হয়নি। উনার মৃত্যুটা রোগেই লেখা ছিল। দেখো আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয়, তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে, তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি এত বছর ভালোবেসেছ নিঃস্বার্থভাবে। রেদওয়ান পদজাকে উস্কানি দিতে চাইলেও পদজা নির্বাক, তার অন্তরে কোনো অনুভূতির ঢেউ নেই। রেদওয়ান বলল, তুমি কি ভাবছ আমি শুধু তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে এসেছে? নাকি মনে করেছো তোমার সব কাজকর্ম পেলে শুধু তোমার মন রাখতে ছুটে এসেছে? বিদ্রুপের হাসি খেলে গেল তার মুখে। ও এখানে এসেছে নিজের বিপদ সামলাতে। কুয়েত থেকে মোটা অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে 6 মাস আগে। বিনিময়ে মেয়ে সরবরাহ করতে হবে। মেয়েগুলোর গায়ে সামান্য একটু দাগও থাকতে পারবে না। দেওয়ার কথা ছিল 1 মাস আগেই। সেই অনুযায়ী আমরা অনেক চেষ্টা করেছি, সফল হইনি। মানুষ এখন সজাগ হয়ে গেছে, এমনটা আগে কখনো হয়নি। এইবার সব উলটপালট হয়ে গেছে।
আমিরের উপর চাপ বাড়ছে, টাকাগুলো খরচ হয়ে গেছে, কি করছে কে জানে। কুয়েত থেকে হুমকি এসেছে, 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠিয়ে দিবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা খুব প্রভাবশালী আন্তর্জাতিক চক্র। মেয়ে জোগাড় হয়েছে 9টা। যেভাবেই হোক আমাদের 21টা মেয়ে লাগবে। আমরা সবাই এখন একটা ঝড়ের মধ্যে আছি। বিশেষ করে আমির আর ওর বাপ খুব চাপে আছে। 1 মাস শেষ হতেই আরও 12 দিন বাকি। এর মধ্যে মরার উপর খাড়ার গা হিসেবে উপস্থিত হলে তুমি। উচ্চস্বরে হেসে উঠল রেদওয়ান। তার হাসি থামার নামই নিচ্ছিল না। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ দেখা গিয়েছে। 200 বছর ধরে চলছে আর কত, কিন্তু আমরা সেটা হতে দেব না। আমি তো একবারই না, রেদওয়ান জোর দিয়ে বলল। আমার জীবনে বলতে শুধু এই ব্যবসা আছে, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পদ্মজার ভিতরেই অপ্রতিরোধ তুফান চলছে, কণ্ঠ শান্ত। যে মেয়েগুলোকে খুন করেছেন তাদের পাচার করে দিলেই তো হতো। সেটা কেন করেননি? এরা 2 মাস ধরে এখানে আছে। প্রথম 15 দিন নির্যাতন করা হয়েছে বলে ওদের শরীরে অনেক ক্ষত হয়েছে, নানা জায়গায় দাগ বসে গিয়েছে। তখন তো আমরা জানতাম না যে মেয়ে মানুষের খরা লাগবে। তারপরও 1 মাস ধরে ওষুধপত্র দিয়ে ওদের ক্ষত সারানোর চেষ্টা করেছি, কিছুতেই কিছু হচ্ছিল না। একটু বিরতি দিয়ে আবার বলল, আজ 2 জন মারা গেছে। এদের লাশগুলো এমনই ফেলে দেওয়া হতো, 5 বছর ধরে টুকরো টুকরো করে ফেলা হয়। এটা আমিরের বুদ্ধি, যাকে কারো চোখে না পড়ে আর পুলিশে শনাক্ত করতে না পারে। পুলিশ এখন বড্ড চালাক হয়ে গেছে। আমি এসব আটকাবো। কি করবে? জবাব দিল না পদ্মজা। তুমি কিছুই করতে পারবে না পদ্মজা। আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়বো না। অবশ্যই আমিরও তোমাকে ছাড়বে না। ও শুধু তোমার দেহের প্রতি আকৃষ্ট, ভালোবাসে না। সেদিন রাতে যখন তুমি রুম্পার ঘরে ছিলে, আমির তোমার দেখাশোনার জন্য জেগেছিল না। ও তোমাকে নজরে রেখেছিল, ভয় পাচ্ছিল রুম্পা যদি কিছু বলে দেয়। এমনকি রুম্পাকে হত্যা করার পরিকল্পনা আমির করেছিল। পদ্মজার চোখে ফুটে উঠল অবিশ্বাস। রেদওয়ানের কথা চালিয়ে গেল, ও বাবলুকে পাঠিয়েছিল। হাবলুর ভাই বাবলুকে। ওরা গিয়ে দেখলো আলমগীর ভাই রুম্পাকে নিয়ে পালাচ্ছে। তবুও বাবলুর সামনে ওরা দাঁড়াতে পারত না যদি সেখানে তুমি বাগড়া না দিতে। কি অনায়াসে বাবলুকে হত্যা করে ফেললে, মায়ের মতো করে। রেদওয়ানের চোখ বড় বড় করে তাকালো। পুরো ঘটনাটা আমির দেখছে। ও জঙ্গলে লুকিয়েছিল। এত চিন্তার মধ্যেও তোমার এই রূপান্তর। যখন তুমি পূর্ণাকে নিয়ে ভিতরে গেলে তখন লাশ সরিয়ে দেওয়া হলো। তুমি ঘরে ঢুকলে, আমিরও তোমার ঘরে গেল। এমনকি আমির জোরেও পড়েছিল মেয়ে জোগাড় করার চিন্তায়। মেয়ে জোগাড় করার চিন্তায়। এই অবস্থায় তোমার এই হত্যাকাণ্ড আমিরকে পাগল করে তোলে। ও অস্থির হয়ে যায়। রানীকে খোঁজার অজুহাতে এখানে এসে তোমাকে ভয় দেখানোর পরিকল্পনা করে, যাতে গোয়েন্দাগিরি বাদ দিয়ে ওকে নিয়ে ডাকাত চলে যাও। রেদওয়ান কথা শেষ করলো। ওর বিশ্বাস ছিল 8 দিনে মেয়ে জোগাড় হয়ে যাবে। তবে সন্দেহ ছিল তুমি 8 দিন পর ডাকাতিতে রাজি হবে কিনা। তাই আগে থেকে কাজ শুরু করলো। এমনকি তোমাকে মারতেও বলেছিল, যাতে তুমি ভয় পাও। মারার পরেও যখন ভয় পেলে না, তখন বলল তোমাকে ওর রক্ত দেখাতে। তাই একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম বলেই চোখ টিপল। ওর ধারণা ছিল স্বামীর জীবনের ভয়ে হলেও তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি মুখের উপর বলে দিলে ডাকা পিটতে রাজি নও। একটু থেমে রেদওয়ান সন্দেহের সুরে বলল, তুমি কি সত্যি আমিরকে ভালোবাসো? পদ্মজা দাঁতে দাঁত চেপে চোখের জল ফেলল। রেদওয়ান হাত নেড়ে বলল, থাক ওসব ভালোবাসার কথা। আমির তোমাকে ভালোবাসে না, এসব ওর অভিনয়। ও শুধু তোমার রূপেই মোহে পড়েছিল। এখনই তোমার শরীরের যৌবন অটুট, আমি নিজেই সামলাতে পারিনি। আর ও তো তোমাকে পেয়েছে। গলা নামিয়ে যোগ করল, শুনো পদ্মজা, ভালোই বলছি, কোনো বাধা দিও না, সব মেনে নাও। আমির ছেড়ে দিলেও বড় চাচা, আব্বা আর আমি তোমাকে ছাড়বো না। উনি কেন আমাকে ছেড়ে দেবেন? উনি আমাকে ভালোবাসেন না। টাকার প্রতি ওর যত টান, সৌন্দর্যের প্রতি ততটাই। আর তোমাকে আঁকড়ে ধরে রাখতে চাইবে।
আমার অনুরোধ অনেক করেছ, আর কিছু করো না। কি পান এসব করে? অর্থ পাই, শান্তি পাই। মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি পান? হাওলাদার বংশ কি একটা ভালো মানুষ নেই? রিদওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, যারা ভালো ছিল তারা আর নেই, তবে জাফর ভাই ভালো। বড় চাচা আব্বা অনেক চেষ্টা করে এই পথে আনতে পারেননি। জাফর ভাই এসব সম্পর্কে কিছুই জানে না। ও একটু সরল মনের, মুরগির রক্ত দেখলে অজ্ঞান হয়ে পড়ে। তাই ওকে দেখে জগতে টানা হয়নি, ওকে এই জগতে টানা হয়নি। পড়াশোনার জন্য রাজধানী পাঠিয়ে দেওয়া হয়। আব্বার প্রথম ছেলে বলে বেঁচে গেছে, পরে বিয়ে করে বিলেত চলে যায়। আর আলমগীর ভাই বাধ্য হয়ে এই দলে ছিল, এখন সুযোগ পেয়ে পালিয়েছে। মুখ বিকৃত করে বলল, এসব গল্প করতে ভালো লাগছে না, গাড়ে প্রচণ্ড ব্যথা। কি জোরে মেরেছ, তুমি কি ডাইনি নাকি? আলতো করে গাড়ে হাত বুলাতে লাগলো সে। আমিরকে ছেড়ে পালিয়ে যাও, জীবনে কিছুই পাইনি আমি। মা আমার জন্ম দিয়েই চলে গেলেন, আবার অবৈধ সন্তান আমি। ছোটবেলা থেকেই নির্যাতনের শিকার, এখনও আমির আমাকে অত্যাচার করে। আগে ছিলাম খুব দুর্বল, পানিতে ডুবিয়ে রেখেছিল, শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছিল, মারধর করেছে। তার চোখে অতীতের যন্ত্রণা। আমির মানুষের আঘাত করতে ভালোবাসে, মানুষের কাকুতি মিনতি ওর কাছে আনন্দের। তুমি ওর কাছে থেকো না, পালিয়ে যাও, তবে পুলিশের কাছে যেও না, অন্য কোথাও চলে যাও। ও এখন মায়া দেখাচ্ছে, কিন্তু যেদিন স্বার্থে আঘাত লাগবে সেদিন হাত তুলবে, হয়তো প্রাণও নিয়ে নেবে। পদ যেন বজ্রহত হলো। শ্বাসরুদ্ধকর কণ্ঠে সে বলে উঠল, কি বলছেন? তাহলে আপনার কাহিনী উনি আমাকে শুনিয়েছেন? রেদওয়ান পদ্মজার কথা বুঝতে পারল না। সে একটু ঝুঁকে প্রশ্ন করল, কিছু বললে? পদ্মজা নির্বাক, তার চোখ থেকে অশ্রু ঝরছে অবিরাম। পিছনের 6টি বছর মিথ্যের জালে আবৃত, কোনো সত্য নেই, সবই মিথ্যা, সমস্ত কিছু। বাস্তবতার নিষ্ঠুর আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল তার স্বপ্নের দুর্গ। এক অন্ধকার গহ্বরে আবিষ্কার করলো সে নিজেকে, যেখানে আলোর কোনো রেখা নেই। এটাই ছিল আমাদের আমি পদ্মজা উপন্যাসের 5ম পর্ব। পরবর্তী পর্বগুলো দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বর্ণালী ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।